কষ্ট করে এসেছেন এই রোদের মধ্যে। আপনারা জানেন যে গত 1 তারিখ আমরা 2টি দেশ সফরের উদ্দেশ্যে রওনা করেছিলাম, প্রথমত জাপান এবং পরবর্তীতে থাইল্যান্ড। জাপানের সফরটি ছিল সরকারি এবং বেসরকারি পর্যায়ে। আমরা 8 দিন সেখানে অবস্থান করেছি। এই অবস্থানকালে আমরা জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ভাইস মিনিস্টার, তার সাথে আমরা আলোচনা করেছি। এই আলোচনা খুবই অর্থবহ ছিল। আপনারা এও জানেন যে স্বাধীনতার পর জাপান 1972 সালের 1 জুলাই তাদের এমবেসি বাংলাদেশে স্থাপন করে এবং সেই থেকেই তারা আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। জাইকা আমাদের অন্যতম বড় উন্নয়ন পার্টনার, অংশীদার। তারা বিশ্বের 151টি দেশে কাজ করেন, কিন্তু বাংলাদেশ হচ্ছে তাদের দ্বিতীয় বৃহত্তম হাব। এদিক থেকে বাংলাদেশ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাদের সাথেও আমাদের আলোচনা হয়েছে। এখানে সাউথ ইস্ট এশিয়ার যিনি ডিজি, তার সাথে ফ্রুটফুল বৈঠক হয়েছে। প্রত্যেকটি বৈঠকই 1 ঘন্টার কম, কোনোটাই স্থায়ী ছিল না। দীর্ঘ সময় ধরে অনেক বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। বাংলাদেশ এবং জাপান দুটি দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমরা বাংলাদেশের উন্নয়নকে আরও কীভাবে বেশি নিশ্চিত করতে পারি, এগুলাই ছিল আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। সেই সাথে আমাদের এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন খাতে তাদের বিনিয়োগ এবং বিদ্যমান যে সমস্ত প্রকল্প আছে সেগুলা সঠিক সময়ে যাতে মানসম্মতভাবে শেষ হয়, স্বচ্ছতার সাথে শেষ হয়, সে বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি। আপনারা জানেন যে জাপান একটি স্বচ্ছ দেশ, তাদের সবগুলা ডিলই স্বচ্ছ থাকে। তারপরেও আমাদের দেশে অনেক প্রবলেম আছে আমরা জানি। আমরা তাদেরকে এই বিষয়গুলো নজরে নেওয়ার অনুরোধ করেছি, যাতে তাদের অংশীদারিত্বের প্রত্যেকটি টাকাই গুনে গুনে কাজে লাগে, তার কোনো অপব্যবহার না হয়, অপচয় না হয়, দুর্নীতি না হয়, এখান থেকে লুটপাট না হয়। তারাও আমাদের সাথে একমত যে এই বিষয়ে তারা তাদের দিক থেকে সর্বোচ্চ সতর্কতা তারা অবলম্বন করবেন। আমরা সিটি গভর্নরের সাথে মূলত বসেছিলাম তাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ওয়াটার সাপ্লাই এই দুইটা বিষয়ে তারা কীভাবে এত বড় একটা সিটিকে ম্যানেজ করে এটা বোঝার জন্য। আপনারা জানেন জাপান হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি এটাকে ভূমিকম্প প্রবণ এলাকা। আমরা থাকা অবস্থায় আমরা 8 দিন ছিলাম, এর মধ্যে 6 দিনই ভূমিকম্প হয়েছে। এরকম একটা দেশের নাম হচ্ছে জাপান। সেই জাপান কিভাবে তাদের এত বড় ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট করে, এটা আমাদের বিশাল কিউরিওসিটি ছিল। সেই বিষয়ে অনেক কথা তাদের সাথে হয়েছে। আশা করি দেশের ভবিষ্যতে উন্নয়নে এগুলা কাজে লাগবে ইনশাআল্লাহ। এরপরে জাইকার সাথেও মিটিং হয়েছে। তাদের আরও সামনে অনেকগুলো বড় প্রকল্পের চিন্তা আছে। আমরা তাদেরকে বলেছি যে শুধুমাত্র আরবান ডেভেলপমেন্ট নয়, শহরে অবকাঠামো নয়, বরঞ্চ গ্রামীণ অবকাঠামো উন্নয়নও তারা যেন ভূমিকা রাখতে পারে, যাতে আমাদের দেশে একটা সমান্তরাল ইউনিফর্ম একটা ডেভেলপমেন্টের পরিবেশ সৃষ্টি হয়। এরপরে আমরা অন্যতম একটা বড় দাতা সংস্থা, এটা বিশ্বের 3য় বৃহত্তম দাতা সংস্থা, যারা বাংলাদেশে 2টা অঙ্গনে কাজ করে। একটা লেপ্রোসি নির্মূলে কাজ করে, আরেকটা তারা আমাদের রোহিঙ্গাদের মধ্যে কাজ করে। রোহিঙ্গা কাজ আছে, প্রক্রিয়া এবং টেকনাফে তাদের কাজ আছে, আর সারা দেশে তাদের লেপ্রোসির উপরে কাজ আছে। এগুলো নিয়ে তাদের সাথে আমাদের ডিটেলস আলোচনা হয়েছে। তারা ক্লাইমেট চেঞ্জের, জলবায়ু পরিবর্তনের যে আমরা ওয়ার্স্ট ভিকটিম হয়েছি, এই ক্ষেত্রেও তারা অনেক কাজ করতে চায়। তারা একটা পরিবেশ চায়। আমরা তাদেরকে নিশ্চিত করেছি যে আমরা সরকারি দলে না বিরোধী দলে, এটা বড় কথা না। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশের উন্নয়ন চাই। তোমরা আসো, আমরা সবাই মিলেই তোমাদেরকে উপযুক্ত সুন্দরভাবে কাজ করতে পারি। এর বাইরে আমরা নাগোয়া নামের তাদের একটা বড় শহর আছে, 2য় বৃহত্তম শহর। তাদের মোটর ইন্ডাস্ট্রিগুলো ওখানে আছে। এটাকে বলা হয় টয়োটার রাজধানী। তা আমরা সেই জায়গায় গিয়েছি, ওগুলো দেখার বোঝার চেষ্টা করেছি এবং সেখানকার বাংলাদেশি কমিউনিটির সাথে আমরা মত বিনিময়ে মিলিত হয়েছি। তাদের সুখ দুঃখের কথা শুনেছি, দেশকে নিয়ে তাদের প্রত্যাশা, ভাবনা, স্বপ্নের কথা শুনেছি। তারা কি চায় সেটা আমরা বোঝার চেষ্টা করেছি। এরপরে আমরা গিয়েছি
ইতিহাসের এক করুণ সাক্ষী হিরোশিমা দেখতে। সেখানে মিউজিয়াম দেখলে আসলে এখনও চোখের পানি ধরে রাখা যায় না। বিষয়টা এতই মর্মান্তিক ছিল। নিতে পারে আমরা তো যেখানেই আমরা শাসিত জাপানের সবগুলা সংস্থাই আমাদেরকে আন্তরিকভাবে তারা অভ্যর্থনা জানিয়েছে এবং সহযোগিতা করেছে। জিনিসটি কিন্তু আবার তাদের একটা সতর্কতা যে তারা কি নিরাপদে সুন্দরভাবে তারা যেমনটা চায় স্বচ্ছভাবে কাজ করতে সেটা তারা পারবে কিনা, এই জায়গাটা বাংলাদেশের এখন নিশ্চিত করার দায়িত্ব বর্তমানে সরকারে যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে। অবশ্যই সরকারেরই দায়িত্ব হচ্ছে দেশকে এগিয়ে নেওয়া। আমরা যারা সরকারের বাইরে আছি আমাদের দায়িত্ব হচ্ছে ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করা, সরকার ভুল করলে তাকে টান দিয়ে ধরার এবং তাদেরকে সংশোধন করে দেওয়া, প্রতিবাদ জানানো। সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয় তাহলে আমরা বরাবর বলে আসছি, বিশেষ করে সংসদে গিয়ে প্রথম দিনই বলেছি, শেষ দিনও বলেছি যে আমরা সরকারের সকল ভালো কাজের সহযোগিতা করব। কিন্তু দেশের কোনো ক্ষতি যদি হয় আমরা নীরবে বসে থাকবো না, অবশ্যই আমরা আওয়াজ তুলব, প্রতিবাদ করব, প্রয়োজনে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এটি হবে একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের। তা আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, জাপান বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তা করে। তারা একটা কথা বলেছে যে বর্তমান সংসদটা অতীতের গতানুগতিক সংসদের একটু ব্যতিক্রম আমাদের কাছে মনে হচ্ছে। তোমরা যেমন একদিকে প্রতিবাদ করছো, আরেকদিকে তোমরা সহযোগিতাও করছো। এইভাবে যদি তোমরা তোমাদের দেশকে ভালোবাসো তাহলে আমরাও তোমাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেব। এটা কিন্তু তাদের একটা অত্যন্ত মজবুত বার্তা এই দেশ এবং জনগণের জন্য। আপনারা দোয়া করবেন এখানে। হ্যাঁ, ইয়েস, আমরা তাদের সাথে আলোচনায় তারা কি কি করতে পারে অনেক বিষয় নিয়েই তাদের সাথে আলোচনা হয়েছে। এর মধ্যে একটা বিষয় ছিল, আমাদের দেশে আপনারা জানেন যে বিপুল সংখ্যক ক্যান্সারের রোগী আছে। তাদেরকে বাংলাদেশে আমরা ভালো চিকিৎসার ব্যবস্থা এখনও করতে পারিনি। আমাদের 2-1টা ক্যান্সার হসপিটাল ডেডিকেটেড যেগুলো আছে এগুলো এনাফ ইকুইপ না এবং সেইভাবে স্কিলডও না, যার ফলে বিপুল সংখ্যক রোগীকে অনেক কষ্ট স্বীকার করে বিদেশের মাটিতে যেতে হয়। আর যাদের বিদেশে যাওয়ার সামর্থ্য নাই তারা দুকে দুকে মৃত্যুর দিকেই ঢলে পড়ে। আমরা এই ক্ষেত্রে তাদেরকে অনুরোধ করেছি যে ফিজিবিলিটি স্টাডি করে, তারা ইনভেস্টমেন্ট বেসিসে হতে পারে, আবার ফিলান্থ্রপিকও হতে পারে, যেভাবেই হোক তারা যেন আমাদের দেশে মানসম্মত বড় মাপের একটা ক্যান্সার ইনস্টিটিউট এবং হাসপাতাল গড়ে তোলে। শুধু হাসপাতাল হলে আমাদের লোকরা জানার সুযোগ পাবে না, হয় তাহলে হাইয়ার স্টাডির দরজা খুলে যাবে, আমাদের আরও কিছু স্কিল লোক তৈরি হওয়ার একটা ব্যবস্থা হবে। তারা বিষয়টাকে সক্রিয় বিবেচনায় নিয়েছেন। আমরা আশা করছি যে এই ব্যাপারে তারা ইতিবাচকভাবেই আগাবেন। এরকম অনেক বিষয় তো আলোচনা হয়েছে, অল্প সময়ে 7-8 ঘন্টার আলোচনাকে সামারাইজ করা খুব কঠিন। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম ফেরার পথে আমরা থাইল্যান্ডে ঢুকবো। থাইল্যান্ডে আপনারা জানেন যে আমাদের জুলাই যোদ্ধাদের একটা অংশ এখন আছে 64 জন, আগে এই সংখ্যাটা আর একটু বেশি ছিল। এই 1 বছর, কেউ 10 মাস, কেউ 11 মাস, এই সময়ব্যাপী তারা ওখানে চিকিৎসাধীন আছে। আমাদের একটা নৈতিক দায়বোধ আছে, একটা নাগরিক দায়িত্ব তাদের উপর আছে, একটা রাজনৈতিক অঙ্গীকার আছে। আমরা সেই অঙ্গীকারের মানবিকতার জায়গা থেকেই তাদেরকে দেখতে গিয়েছিলাম। আসলে তাদেরকে এখনও দেখলে খুবই খারাপ লাগে। একজনের পায়ের 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি হাড্ডি নাই, শুধু গুস্ত আর চামড়া ঝুলে আছে। অনেকে প্যারালাইজড হয়ে গেছে, অনেকের বডি শুকিয়ে গেছে। একটা ছেলে, তার বাবা এসে বলল যে আমার একমাত্র ছেলে খুবই খারাপ অবস্থা, না দেখে যাবেন। ওখানে একটা হাসপাতালের 7, 8 এবং 9 তলা পুরোপুরিভাবেই এ রোগীদের জন্যই নেওয়া হয়েছে। সরকারের দায়িত্বভার গ্রহণ করেছে, ইন্টিরিম সরকারের সময় তাদেরকে প্রেরণ করা হয়েছে। এমবিসি থেকে লোকও নিয়োগ আছে, কিন্তু এই লোকরা তো চাইলেও কিছু করতে পারবে না। এমন কিছু কেস আছে এগুলার কোনো জবাব নাই, এমন কিছু ঘটনা আছে এগুলার কোনো রিমিডি নাই। তারা কিন্তু এই অবস্থায় হয়তো দেশে ফিরবে। এর মাঝে একজন, সে বলল যে 1 সপ্তাহের ভিতরে আমার এই কাপ, ক্লাস 9-এর ছেলে বলেই সে কেঁদে দিল। কিছু করার নেই। আমরা তাদেরকে শুধু সান্ত্বনা দিতে গিয়েছিলাম, তাদের কষ্ট আমরা ভাগাভাগি করতে গিয়েছিলাম।
তাদেরকে এবং তাদের আত্মীয় স্বজনকে আমরা সান্ত্বনা দিতে গিয়েছিলাম। আমরা মনে করি রাষ্ট্রের অনেক দায় আছে, তাদের চিকিৎসা এবং পরবর্তী পর্যায়ে তাদের কাউন্সিলিংয়ের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, সাইকোথেরাপি দিতে হবে। শুধু যে আহত হয়েছে তাকে না, গোটা পরিবার ট্রমাটাইজড, গোটা পরিবারকেই সাইকোথেরাপি দেওয়া লাগে। অনেকে এখনও ঘুমাইতে পারে না, সারা রাত সারাদিন সজাগ ছটফট করে বিছনার মধ্যে। আমরা সেই দেশের যারা চিকিৎসা সেবায় নিয়োজিত তাদের সাথে কথা বলেছি, তাদেরকে আমরা খুবই আন্তরিক পেয়েছি। আমরা অনুরোধ করেছি যে তাদের সবটুকু দিয়ে যেন আমাদের এই কষ্টে থাকা লোকগুলোকে তারা সেবা দেন। আর আমাদের সরকারকে আমরা অনুরোধ করব, তারা এবং আরও যারা বাকি আছে তাদের দায় আমাদেরকে নিতে হবে, সরকারকে নিতে হবে। তাদের সুচিকিৎসা সর্বোচ্চ যেটা সম্ভব এটা নিশ্চিত করতে হবে। 3টা কেস আছে, এটা ব্যাংককে চিকিৎসা হবে না, তাদেরকে অন্য দেশে পাঠাতে হবে, ওখানে ওই চিকিৎসা নাই। এটা বড় মাপের নার্ভ ইনজুরি, তাদেরকে মিনিমাম সিঙ্গাপুরে পাঠানো লাগবে। আমরা সরকারের সাথে এই নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। আর আমরা যেখানে গিয়েছি 2টা আওয়াজ খুব মজবুত ছিল। আমরা প্রবাসীদের সাথে যখন বসেছি তারা বলেছে আমাদের অনেক প্রবলেম আছে, কিন্তু আমাদের একটা দাবি খুবই জোরালো, এটা হলো গণভোটের রায় যেন বাস্তবায়ন হয়। আমরা ভোট দিয়েছি, আমরা যেন আমাদের ভোটের মূল্যায়ন হয়েছে এটা আমরা দেখতে পাই। আর এদেরকে যখন দেখতে গেলাম আজকে, আহতদেরকে, পঙ্গুদেরকে, এরা গলায় জড়াইয়ে ধরে বলল যদি সুস্থ হয়ে ফিরে যাই জাতির জন্য প্রয়োজন বারবার লড়াই করব। কিন্তু আমাদের গণভোটের রায় আর জুলাই সনদ 2টা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। এখানে একটু শুভঙ্করের ফাঁকি আছে, আমরা কোনো ফাঁকি মানি না, আমরা A to Z বাস্তবায়ন চাই। এটা ছিল তাদের বক্তব্য, তাদের দাবি। কোনো ফাঁকি ঝুঁকি চলবে না, সব কিছু আমাদের প্রত্যাশার আলোকে হতে হবে। এই মেসেজগুলো আমরা নিয়ে এসেছি। আমরা তাদেরকে সম্মান করি, ধারণ করি, পুরো দেশকে আমরা ভালোবাসি। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ দেশের সমস্যারও সমাধান করে সামনে এগিয়ে যাব এবং দেশের উন্নয়নে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। বিরোধী দলীয় নেতা একটি প্রশ্ন আছে, আপনি নিশ্চয়ই সফরে খেয়াল করেছেন পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, সেখানে বিজেপি ক্ষমতায় এসেছে। আসার পরে সেখানে যারা আর কি ইসলাম ধর্মের অনুসারী আছেন তাদের উপরে আমরা ব্যাপক নিপীড়নের খবর পাচ্ছি বা দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাচ্ছেন। এটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। এবং সীমান্তবর্তী এলাকায় বলা হচ্ছে জামায়াতের এমপি অনেক নির্বাচিত হয়েছেন তারা ভোট দিয়ে। এখানে আপনাদের কোনো শঙ্কা আছে কিনা বা আপনাদের সাথে তাদের? এবং আপনার তো 2 প্রশ্ন, আর এর সাথে উনি পুশিনের কথা বলেছেন। প্রথমটা হলো অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি। আমরা পর্যবেক্ষণ করে এই ব্যাপারে প্রতিবেশী দেশ হিসাবে আমাদের যেটা করণীয় সেটা আমরা করব। 2 নম্বর হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গ কেন, দুনিয়ার যে কোনো জায়গায় যদি কোনো নিরীহ মানব গোষ্ঠীর উপর কোনো ধরনের জুলুম করা হয় আমরা তার বিপক্ষে। এটা যদি এমনও হয় যে এমন কোনো দেশ আছে, গোষ্ঠী আসে যাদেরকে আমরা ভালোবাসি না, যারা আমাদের ক্ষতি করেছে, কিন্তু এখন তারা মজলুম, এই মজলুম যেখানে গেছে আমরা মজলুমের পক্ষে, এটাই আমাদের অবস্থা পরিষ্কার। 2 নম্বর হচ্ছে ইসলাম ধর্মকে সেখানে আইডেন্টিফাই আলাদা করা হবে কেন? তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। সেই দেশে সকল ধর্মের মানুষের তার ধর্মীয় অধিকার, তার নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। আমরা এটা তাদের প্রতি আহ্বান জানাবো। আর পশ্চিমের যে বিষয়টা বলেছেন এটা আরও যাচাই বাছাই করে যদি সেই রকম কোনো বিষয় আমাদের সামনে আসে আমাদের আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা কোনো অন্যায়ের ব্যাপারেই নীরব থাকবো না। প্রতিবেশীকে আমরা সম্মান করি, কিন্তু কোনো প্রতিবেশী আমাদেরকে অপমান করবে এটাও কারো কাছ থেকে আমরা চাই না।